আহ প্রথমেই আজকে তোমাদের দ্বিতীয় ক্লাস CC5 এর অনার্সের। সেই দ্বিতীয় ক্লাসে খুব গুরুত্বপূর্ণ আর্লি মেডিভেল ইন্ডিয়ার একটি টপিক আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব। তোমাদের একটা আমি ইউটিউব ভিডিও দিয়েছিলাম, সেটা নিয়ে একটু কথা বলে নিই, যাতে তোমাদের একটু বুঝতে আরো সুবিধা হয়ে যায়। তারই এটা আর একটা পার্ট, কারণ ওটার সঙ্গে এটা একসঙ্গে যুক্ত আর কি বিষয়টা। তো মানে ফার্স্ট ডেতে তোমাদের মনে সোর্স হয়েছিল, সেকেন্ড ডেতে তোমাদের সামন্ততান্ত্রিক ব্যবস্থা, থার্ড ডে এটা 3 নাম্বার। তো যেহেতু প্রথমটা বড় প্রশ্ন হবে না, দ্বিতীয়টা 10 নম্বরের প্রশ্ন, এটাও কখনো 5 হতে পারে, কখনো 10 হতে পারে। তো এই ব্যাপারে একটু খেয়াল রাখবে। সামন্ততান্ত্রিক ব্যবস্থাটাকে নিয়ে 10 নম্বরের একটা প্রশ্ন হয়, মানে এটা কিন্তু প্রায়ই হয়। তো সামন্ততান্ত্রিক ব্যবস্থাটার একটু সংজ্ঞাটা বলে নিই, যদিও তোমরা ভিডিওতে দেখেছো, তাও আর একবার বলে নিই। গুপ্ত সাম্রাজ্যের পতনের পর খুব সিম্পল ভাবে আমি বলছি, আশা করি তোমরা সবাই বুঝতে পারবে যে গুপ্ত সাম্রাজ্যের পতনের পর আমাদের দেশে যখন কোনো কেন্দ্রীয় শক্তি রইল না, তখন আমাদের দেশে মানে সমস্ত ভারতবর্ষ জুড়ে ছোট্ট ছোট্ট রাজবংশের উত্থান ঘটেছিল। এবং ওই ওই রাজাদের, বিশেষ করে উত্তর রাজাদের পতনের পরে পরেই এটা দেখা গিয়েছে যে তাদের অর্থনৈতিক অবস্থা ভালো ছিল না। এবং কিছু অফিসার্স, তারা সরকারি অফিসারকে তারা জমি দিয়ে দিয়েছিলেন যে তোমরা যেহেতু স্যালারি তোমাদের দিতে পারছি না, কারণ অর্থনৈতিক অবস্থা এতটাই খারাপ হয়ে গিয়েছিল, সেই জন্য তারা ওই জমিগুলোকে ওই সমস্ত অফিসার্সদের দিয়ে দিচ্ছেন, বলে দিয়েছিলেন যে আমরা ইন লিউ অফ ইয়োর স্যালারি, তোমাদের স্যালারির পরিবর্তে তোমরা এই অংশের যে চাষবাস হবে সেখান থেকে তোমরা প্রোডাকশন করবে, এবং প্রোডাকশনের পর যা উৎপন্ন শস্য হবে সেখান থেকে তুমি তোমার টাকা, যেটা স্যালারি হবে সেটা নিয়ে নাও, বাকি যদি কিছু থেকে থাকে তাহলে তুমি সেটা গভর্নমেন্টকে ফেরত দিতে পারো। এখন বেসিক্যালি দেখা গিয়েছে যে যতদিন গুপ্ত রাজারা চাঙ্গা ছিলেন, শক্তিশালী ছিলেন, তারা মানতেন। গুপ্ত যুগে যারা যে সমস্ত রাজ্যগুলো ছিল তাদেরকে বলা হতো প্রদেশ, जो प्रोविंस होते थे उस जमाने में, उनको बोला जाता था भुक्ति, BHUKTI, भुक्ति। तो भुक्ति का जो हेड होता था उसको बोला जाता था महासामंत। महासामंत से थोड़ा छोटा वाला को बोला जाता था सामंत। তো মহাসামন্ত, তারপরে তার নিচের অংশটাকে বলা হতো সামন্ত, এরকম ভাবে চলতো। আমাদের একটা উদাহরণ তোমার এই ভিডিওতে বলেছিলাম, দেখবে আমাদের যে বর্তমান যে মালদা জেলা এবং মুর্শিদাবাদ জেলা, ওই অঞ্চলে একজন মানুষের নাম পাওয়া যায় গৌড়। গৌড় হচ্ছে আমাদের বাংলার প্রথম সামন্ততান্ত্রিক প্রদেশ গৌড়। তখন কিন্তু এই কলকাতা বা অন্যান্য এত কিন্তু ব্যাপারগুলো ছিল না। কলকাতাটা খুবই নতুন, 1694 সালের কলকাতা, কারণ কলকাতার বিষয়টা এখনকার নয়, এই পুরনো যুগের নয়। এইভাবে সামন্ততান্ত্রিক রাজারা মারা গেলেন, ওই সমস্ত প্রভুরা উপর দিকে উঠে আসছেন, এবং উঠে আসার সঙ্গে সঙ্গে তারা নিজ নিজ এলাকায় স্বাধীনতা ঘোষণা করছেন যে তারা সেন্ট্রাল ক্ষমতাকে মানবেন না, কারণ রাজারা দুর্বল, তারা নিয়মিত ট্যাক্স পাঠাতেন আগেতে, নিজেদের খরচা মিটিয়ে নিয়েও। এখন আর তারা পাঠাবেন না, কারণ তারা আর সেন্ট্রাল গভর্নমেন্টকে মানেন না, তারা নিজ নিজ এলাকায় স্বাধীনতা ঘোষণা করছেন। তো এই ব্যাপারটা আদি মধ্যযুগ বা আর্লি মেডিভেল পিরিয়ডে আমাদের দেশে মোটামুটি ভাবে সব জায়গায় দেখা গিয়েছিল। আর্লি মেডিভেল ফেজেতে এটা একটা বৈশিষ্ট্য যে কেন্দ্রীয় শক্তি না থাকার কারণে লোকাল লেভেলের অফিসাররা নিজ নিজ এলাকায় স্বাধীনতা ঘোষণা করছেন, এবং স্বাধীনতা ঘোষণা করার সঙ্গে সঙ্গে তাদের নিজ নিজ এলাকায় ঘেরাবন্দি যাকে বলে, নিজ নিজ এলাকায় আমার এটা এলাকা, ওর এটা এলাকা, এই একটা কনসেপ্ট তাদের মধ্যে আসছে। এবং এইভাবেই আমি ইউরোপের একটা গল্প বলেছিলাম, যেমন ভাবে ইউরোপের সামন্ততান্ত্রিক স্ট্রাকচার তৈরি হয়েছিল,
ঐতিহাসিক আর এস শর্মা, রামশরণ শর্মা, তার বিখ্যাত একটি বই আছে ইন্ডিয়ান ফিউডালিজম বলে। সেই ইন্ডিয়ান ফিউডালিজমে এই কথা কিন্তু তিনি বলেছেন যে ভারতবর্ষের অর্থনীতি পরিকাঠামোর কথা। আজকের যে ক্লাস সেটা তো সামন্ততন্ত্র বুঝেছো, সামন্ততন্ত্র আদৌ ছিল কি ছিল না, কোন সময়ে ছিল সেটা নিয়ে একটা বিতর্ক আছে, এবং কোন বেশ কিছু ঐতিহাসিকরা তারা প্রমাণ দিচ্ছেন যে সত্যি করে সামন্ততান্ত্রিক ব্যবস্থা ছিল। লাস্টে একটা কনক্লুশনের বক্তব্য বলা হয়েছে যে আর এস শর্মা ভারতবর্ষে হচ্ছেন প্রথম মানুষ, রামশরণ শর্মা, ঐতিহাসিক রামশরণ শর্মা মারা গিয়েছেন 2013 সালে। তিনি হচ্ছেন ঐতিহাসিক রামশরণ শর্মা হচ্ছে এমন একজন মানুষ ছিলেন যিনি ভারতবর্ষের সামন্ততন্ত্র যে ছিল এটার এটার কিন্তু তিনি প্রথম উদ্ভাবন করেছিলেন, মানে ফার্স্ট, মানে প্রোফাউন্ডার প্রোপাগেটর বলা যেতে পারে আর এস শর্মাকে। রামশরণ শর্মা নামটা মনে রাখবে। বইটার নাম হচ্ছে ইন্ডিয়ান ফিউডালিজম। বিখ্যাত মার্কসিস্ট ঐতিহাসিক এবং বিহারের পাটনা ইউনিভার্সিটি প্রফেসর ছিলেন। নানান গুরুত্বপূর্ণ বই আছে, যারা পরবর্তীকালে অ্যানসিয়েন্ট ইন্ডিয়ান হিস্ট্রি নিয়ে পড়াশোনা করবে তাদের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ ওনার বই পড়তেই হবে। ওকে, এটা নিয়ে ডিবেট যে চলেছে সেটা হচ্ছে যে আদৌ সামন্ততন্ত্র ছিল কি ছিল না, এবং যদি থেকে থাকে তাহলে কেমন ছিল। এবং আরেকটা প্রশ্ন যে সত্যি করে কি ইউরোপের মতো ভারতবর্ষে সামন্ততন্ত্র ছিল, কারণ ইউরোপের যে সামন্ততন্ত্রের কথা বলা হচ্ছে সেটা তো আমাদের ভারতবর্ষে কি সেটা কি ছিল। এই সমস্ত প্রশ্ন বিতর্কিত প্রশ্ন, এই প্রশ্নের উত্তর খোঁজা খুবই দুর্দায়। এই প্রশ্নের কিছু কিছু উত্তর, কিছু কিছু বৈশিষ্ট্য আমরা আমাদের ভারতবর্ষের বিভিন্ন এলাকায় ছড়িয়ে ছিটিয়ে থাকা যে শিলালিপি, ইনস্ক্রিপশন, সেই ইনস্ক্রিপশন গুলো থেকে আমরা কিছুটা প্রমাণ করতে পারি যে এই সময় এটা ছিল, এই সময় এটা ছিল না। একটা উদাহরণ দিলে তাহলে তোমরা ইউটিউবের বিষয়টা একটু পরিষ্কার হয়ে যাবে তোমাদের। যে আর এস শর্মার গোটা যে থিওরিটা, যে গোটা ক্লাসটা তোমাদের ইউটিউবে দিয়েছিলাম, ওখানে বারবার শুনতে পেয়েছো যে ভারতবর্ষের ইকোনমি ভেঙে গিয়েছিল, ভারতবর্ষের ইকোনমি নষ্ট হয়ে গিয়েছিল। मतलब ऑल मेडिवल पीरियड में हम लोगों का जो देश का जो इकोनॉमी था वो पूरी तरह से बर्बाद हो चुका था, क्योंकि यूरोप के साथ हम लोगों का जो बिजनेस था वो पूरा बंद हो चुका था। क्योंकि 876 एडी में वहां पर रोमन जो एम्पायर था वो पूरी तरह से उनका पतन हो गया था। उसके बाद बिकॉज ऑफ द डिक्लाइन ऑफ रोमन एम्पायर आवर इंडियन ट्रेड्स related all the features was totally collapsed। এটা আর এস শর্মার বক্তব্য। এর এগেইনস্টে রণবীর চক্রবর্তী, ঐতিহাসিক বিখ্যাত ঐতিহাসিক রণবীর চক্রবর্তী, তোমরা রণবীর চক্রবর্তীর বই পড়ছো, ইনি এখনো বেঁচে রয়েছেন, জেএনইউতে চাকরি করতেন, দিল্লিতে রিটায়ার করেছেন। এই মানে এই যে রণবীর স্যারের যে বক্তব্য, এবং আরেকজন মানুষ ছিলেন তার নাম ব্রজদুলা চট্টোপাধ্যায়, এখনো আছেন, অনেক বয়স হয়ে গিয়েছে, তারও বক্তব্য আছে। ডিএন ঝা যদিও সমর্থন করেছেন আর এস শর্মাকে, ওনার শিষ্য। এখন রণবীর স্যার এটা বলেছেন যে আর এস শর্মার থিওরি সব জায়গায় মেনে নেওয়া সম্ভব নয়। কারণ হচ্ছে কারণ আমাদের দেশে এমন এমন কিছু ইনস্ক্রিপশন পাওয়া গিয়েছে, আমাদের দেশে এমন জায়গায় কয়েন পাওয়া গিয়েছে, সেখান থেকে বিশেষ করে উনি সাউথ ইন্ডিয়ার কথা বলছেন, দক্ষিণ ভারতে উনি বলছেন যে ঠিক আছে আমাদের দেশের বাণিজ্য ইউরোপের সঙ্গে বন্ধ হয়ে গিয়েছিল, মেনে নিলাম, ঠিক আছে ইউরোপ থেকে আমাদের দেশে প্রচুর সোনা আসতো, সেটা বন্ধ হয়ে গিয়েছিল, মানলাম সাময়িক কারণে, কারণ রোমান সাম্রাজ্যের পতনের জন্য, এটা তো নয় মেনে নিলাম। কিন্তু ভারতবর্ষের যে অর্থনীতি পুরোপুরি ভাবে ভেঙে গিয়েছিল এটা মেনে নেওয়া যায় না। रणवीर सर का जो मानना है ट्रेड एंड ट्रेडर्स इन इंडिया, इस बुक पर उनकी मानना है कि ठीक है यूरोप के साथ उनका बिजनेस, भारतवर्ष का जो बिजनेस था वो पूरी तरह से थोड़ा बहुत धक्का तो लगा था, उस तरह से फ्लो नहीं था। हालांकि यूरोप से हम लोगों को बहुत सारा कॉइन्स आते थे, गोल्ड का कॉइन्स, तो वो बंद हो गया था। लेकिन इसका मतलब ये नहीं कि भारतवर्ष की पूरी तरह से ट्रेड पूरी तरह से बंद हो चुका था। क्यों, कैसे पता चला? वो बोलते हैं कि दक्षिण में बहुत सारे ट्रेडिंग ऑर्गेनाइजेशन हुआ करते थे उस जमाने में, जैसे नाम है बोलते हैं শ্রেণিক শব্দের উল্লেখ করছেন।
উনি বলছেন যে এই শ্রেণী করা হচ্ছেন ব্যবসায়ীদের সংগঠন। ব্যবসায়ীদের সংগঠন কখন থাকে? যখন ব্যবসা থাকে। बिजनेस ऑर्गेनाइजेशन कब एग्जिस्ट करता है? जब बिजनेस होगा तब तो एग्जिस्ट करेगा ना। ये पिछले 1-1.5 साल से अब देखो, पिछले 1-1.5 साल से हम लोग लॉकडाउन में पड़े हुए हैं, हम लोगों को तुमसे ऐसे पढ़ाना पड़ रहा है। अब ऑर्गेनाइजेशन तुम लोगों का जो स्टूडेंट ऑर्गेनाइजेशन वो कैसे बनेगा? या कुछ भी करके जो लोग घर में बैठे हैं उन लोगों का ऑर्गेनाइजेशन थोड़ी बनता है। जब तक मूवमेंट नहीं होगा ना, तब तक लोग एक जगह से और एक जगह नहीं जाएगा, तब तक कुछ भी ऑर्गेनाइजेशन नहीं होता है, मतलब कुछ भी संगठन नहीं चलेगा। রণবীর স্যারের বক্তব্য হচ্ছে এই জায়গায় যে যদি সত্যি করেই ভারতবর্ষের অর্থনীতি বন্ধ হয়ে যায় তাহলে এই শ্রেণী ক শব্দটি আসছে কোথা থেকে, তাও আবার 8th সেঞ্চুরিতে। তার মানে দক্ষিণ ভারতে নিয়মিতভাবে ব্যবসা বাণিজ্য চলছিল দক্ষিণ ভারতে। তার মানে ভারতবর্ষের ট্রেড পুরোপুরি বন্ধ হয়ে যায়। ব্রজদুলাল চট্টোপাধ্যায়ের বক্তব্য রয়েছে যে ব্রজদুলাল বাবু বলছেন যে ভারতবর্ষে আপনি বলছেন আদি মধ্যযুগে ভারতবর্ষের সমস্ত শহর নগরগুলো ধ্বংস হয়ে গিয়েছিল, ভারতবর্ষের অর্থনীতি গ্রাম হয়ে গিয়েছিল। ব্রজদুলাল চট্টোপাধ্যায় তার যে বিখ্যাত রিসার্চ, একটি বিখ্যাত গ্রন্থ আছে, এই গ্রন্থটা তোমরা যারা ইংলিশ মিডিয়াম নয়, যারা, আমি তো এখন ইংলিশ মিডিয়াম শব্দটা বলতে চাই না, তোমাদের সবাইকে ইংরেজি শিখতে হবে, বাংলা পড়ে কিছু করতে পারবে না। তার মানে আমি বাঙালি বিদ্বেষী নই, কিন্তু এমনটা ভেবো না কি আমি বাঙালি বিদ্বেষী। বাস্তবে আমরা অনেক ইংরেজিতে কাঁচা, কিন্তু তোমাদের তো বড় হতে হবে, যা ফলে ইংরেজি শিখতে হবে। তো ওই বইটার নাম হচ্ছে দ্য মেকিং অফ আর্লি মেডিয়েবল ইন্ডিয়া, ব্রজদুলাল চট্টোপাধ্যায়। সবার পড়া উচিত। আচ্ছা, যখন তোমরা এমএ পড়বে, যদি কেউ পড়ো তাহলে তোমরা তো নিশ্চয়ই পড়বে, এমনকি গ্রাজুয়েশন চলাকালীনও পড়তে পারো। একটু ইংরেজিটা শক্ত, আমি যেমন গোটা বইটা এখনো পড়তে পারিনি। এই বইটার একটা পোর্শনেতে ব্রজদুলাল চট্টোপাধ্যায় মন্তব্য করেছেন যে রাজস্থানের এলাকাটায় তিনি রিসার্চ করেছিলেন, রাজস্থান বৈশালী ওই এলাকাটাতে, রাজস্থানের যে পুরনো সেন্টার গুলো ছিল, তিনি দেখিয়েছেন যে ওই অঞ্চলে নগরগুলোর পতন ঘটেনি। গঙ্গা নদীর তীরে নগরগুলো পতন ঘটলেও সাইড বাই সাইড ওই রাজস্থানের যে ওই নদীর তীরবর্তী যে এলাকা, সেখানে শহরগুলো ছিল। অর্থাৎ তার মানে ভারতবর্ষ পুরোপুরি গ্রাম হয়ে যায়নি। পরে রামশরণ শর্মা তার থিওরি থেকে কিছুটা সরে এসেছিলেন, এবং সরে আসার পর তিনি বলেছেন হ্যাঁ এটা ঠিক যে 11-13 সেঞ্চুরিতে তাহলে পিক টাইম হচ্ছে 6 to 8, 8 to 10, আর 11 থেকে 13 এটা হচ্ছে ডিক্লাইনের সময়, আর 6 to 8 এটা হচ্ছে হাইয়েস্ট পিকে পৌঁছেছিল ফিউডালিজম, আর 8 to 10 এই সময়টাতে আস্তে আস্তে নাকি মানে চরম পর্যায়ের ওঠার পরের যে পরিণতিটা সেটা। তো তিনি তার পরিস্থিতি থেকে একটু বক্তব্য থেকে সরে এসেছেন, তিনি স্বীকার করেছেন যে হ্যাঁ ভারতবর্ষের সামন্ততন্ত্র প্রথমের দিকে ছিল, কিন্তু আস্তে আস্তে ভারতবর্ষের অর্থনীতি সাইড বাই সাইড সেটা মানে পরিস্থিতি অনুযায়ী ঠিক হয়েছিল। যদিও এটা একদম সবাই একমতে স্বীকার করে নিয়েছেন যে ইউরোপের যে সামন্ততান্ত্রিক ব্যবস্থা সেটা কিন্তু ভারতবর্ষের সামন্ততান্ত্রিক ব্যবস্থার ওই রকম স্টাইলটা কিন্তু ছিল না, তবে সামন্ততান্ত্রিক কনসেপ্ট গড়ে উঠেছিল, এটা কিন্তু সবাই এক বাক্যে স্বীকার করছেন, এবং সেটা কতটা স্থায়ী হয়েছিল সেটা নিয়ে বিতর্ক আছে। আজকের টপিকটা ওইখানেতে যে ভিডিওটা শেষ হয়েছে তারপর থেকে আজকের টপিক দেখো। আমি তোমাদের স্ক্রিনে অগ্রহার সিস্টেম ইন দেখতে পাচ্ছ স্ক্রিনে? হ্যাঁ স্যার। ওকে, তাহলে গত যে ক্লাস তোমরা শেষ করেছো আজকে বললাম ওইটার সঙ্গে সম্পর্কযুক্ত অগ্রহারা সিস্টেম ইন আর্লি মেডিয়েবল ইন্ডিয়া। আমি শুরুতেই তোমাদের আমি একটা কপার প্লেট বলেছিলাম যে আদি মধ্যযুগে রাজারা ব্রাহ্মণদের জমি দান করতেন। They were donating the lands to the Brahmins, not only the Brahmins but also the Buddhist monastery and the Buddhist monks. এই যে
কপার প্লেটটা আমি দেখাচ্ছি, এটা দেখতে পাচ্ছ তোমরা? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ইয়েস স্যার। এই ভদ্রলোকটি হচ্ছে আমি, এটা আমার দুজন ফ্রেন্ড। ইনি হচ্ছেন, আচ্ছা এ হচ্ছে শ্রীলঙ্কা থেকে ছিল তখন। আমি এর পিকচার তোমাদের পরে দেখাবো, আমি তোমাদের এসিসি যখন পেপার পড়াবো তখন আরো ডিটেলসে দেখাবো। আমি একটা হাতে একটা কিছু একটা ধরে আছি, ঠিক আছে? জানি না তোমরা স্পষ্ট দেখতে পাচ্ছ না মনে হয়, আর ছবিটা আরো স্পষ্ট করে দিচ্ছি। দেখা যাচ্ছে। ওকে, এই দেখো, এইটা আমি হাতেতে ধরে আছি, আশা করি এটা তোমরা দেখতে পাচ্ছ। এটা হচ্ছে কপার, মানে হচ্ছে তামা টিন মিশিয়ে তো ওই যে যেটাকে তৈরি করা হয়। আচ্ছা, এটা তামার অরিজিনাল অরিজিনাল একটা প্লেট, এরকম চার চৌকো টাইপের, আয়তাকার টাইপের। দেখো এখানে কিছু একটা লেখা রয়েছে, দেখো এখানে কোন একটা ল্যাঙ্গুয়েজে, আর এখানে একটা শঙ্খের মতো সিম্বল দেওয়া রয়েছে। আমি জানি না তোমরা মনে হয় দেখতে পাচ্ছ, আশা করি। এই যে শঙ্খ টাইপের দেখতে পাচ্ছ, यहाँ पर कुछ शंख की तरह कुछ। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ইয়েস স্যার। हाँ, ये 8th सेंचुरी में मिला हुआ था अंजनरी, जो नासिक हम ट्रेनिंग में गए थे वहां पर। उस सेंटर में ट्रेनिंग में हम लोगों को ये दिखाया गया था कि कैसे कॉपर प्लेट होता है। তো কপার প্লেট কেমন হয় এটা তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ। এবার আমি তোমাকে একটা একটা ছবি দেখাবো, আমি তারপর পরে ডিটেলসটা আসছি। এই দেখো কপার প্লেটের দুটো পাতা দেখতে পাচ্ছ, এই দেখো দুটো আংটা দিয়ে আটকানো রয়েছে। এটা অনেকগুলো ভাগ আছে, মানে ধরো আমরা যেমন বইয়ে স্পাইরাল বাইন্ডিং করি না, স্পাইরাল বাইন্ডিং করলে একটা দুটো তিনটে চারটে পাঁচটা পেজ হয়, ঠিক সেই রকম। তো এই প্লেটটা, এই প্রত্যেকটা পাতাতে লেখা রয়েছে। এই দেখো, এই যে স্যার বসে রয়েছেন, ইনি ডাইরেক্টর ছিলেন ওখানকার, অমিতেশ স্যার ঝা স্যার। উনি আমাদেরকে বোঝাচ্ছিলেন যে এই কপার প্লেটটাতে কি লেখা রয়েছে। এই কপার প্লেটটায় আমি তোমাদের ছবিটা এই কারণেই দেখাচ্ছি, বর্ণনাটা আমি পরে দিচ্ছি। এই দেখো, এই যে সিম্বলটা স্পষ্ট বোঝা যাচ্ছে, আর এটা হচ্ছে সিম্বলটা আরো বোঝা যাচ্ছে। আচ্ছা, এটা হচ্ছে তার ল্যাঙ্গুয়েজটা রয়েছে, যদি এটা ব্রাহ্মী স্ক্রিপ্ট, ওটার ল্যাঙ্গুয়েজটা নয়, কিন্তু আমি মনে রাখবে তোমাদের এটা দেখানোর উদ্দেশ্য, এটা আমারই পেনে হাতে লেখা, এটা ব্রাহ্মী স্ক্রিপ্ট। অশোকের যে ইনস্ক্রিপশন গুলো লেখা রয়েছে এই স্ক্রিপ্টেই লেখা রয়েছে। এটা হচ্ছে সরি, এটা ক। অ্যাকচুয়ালি তোমরা এখন বুঝতে পারবে না, আমরা যেমন অ ক খ লিখি না, অশোকের সময়ে এই ল্যাঙ্গুয়েজ লেখা হতো, স্ক্রিপ্ট, ব্রাহ্মী স্ক্রিপ্ট। তো এটা আমি তোমাদের দেখাতে চাইছি। এটা দেখো মহারাষ্ট্রের ওখানকার যে মারাঠা ল্যাঙ্গুয়েজ, সেটাকে ইউজ করা হয়েছে। মারাঠা ল্যাঙ্গুয়েজ নাকি আমি তো পড়তে পারিনি, তবে প্রাকৃত ভাষায় যে লেখা রয়েছে একটা দুটো ওয়ার্ড দেখে আমি বুঝতে পেরেছিলাম। গোটাটা পড়া আমার পক্ষে সম্ভব হয়নি, কারণ আমি অত এক্সপার্ট নই। এরপরে কেন আমি তোমাদের এই ছবিটা দেখালাম, ওই যে ভিডিওটাতে আমি বলেছিলাম যে ওই রাজা যে অফিসারদের জমিগুলো দিচ্ছেন না, তখন তো একটা পাত্র, তখনকার দিনে তো কাগজ ছিল না, পেপার ছিল না তখনকার দিনে, তাল পাতাতে লেখা হতো বা কাপড়ে লেখা হতো। তো এরকম তামার প্লেট বানাতেন তারা, তামার প্লেটে খোদাই করে লিখে দেওয়া হতো, আর এরকম দুটো দুটো সাইড লক করে দেওয়া হতো। ধরো চারটে পাঁচটা পাতা তো দিয়ে ওটা লক করে দেওয়া হলো, দিয়ে ওটাকে আংটাটাকে এঁটে দেওয়া হলো, দিয়ে এঁটে দিয়ে তাকে দিয়ে দেওয়া হলো, আর একটা কপি রাজার যে রাজ দরবার সেখানে রেখে দেওয়া হলো। কারণটা তোমাদের আমি যে টাইটেলটা লিখেছি সেটা হচ্ছে, এটা তোমাদের সিলেবাসে আছে অগ্রহার। অগ্রহার শব্দটার মানে কি আগে জানতে হবে। এই অগ্রহার শব্দটার অর্থ হচ্ছে জমি দান করার প্রথা। তাদেরকে কোন ধর্মীয় প্রতিষ্ঠান বা ব্রাহ্মণ, যখন কোন জমি কোন ধর্মীয় প্রতিষ্ঠান বা তার ব্রাহ্মণ কে দান করা হতো, তাকে এই পুরো সিস্টেমটাকে বলা হতো অগ্রহার সিস্টেম। আশা করি এই বাংলা মানেটা বুঝতে তোমাদের কোনো অসুবিধা নেই, বুঝতে পারছো? এই তোমরা বুঝতে পারছো আমার কথা? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, বুঝতে পারছি। এমনটা করো না বো বো করে শুধু শুনেই গেলে, কারণ আমরা তো জানি 90% ক্লাস এরকমই চলছে কলেজে, সব কলেজেই চলছে। আমার উদ্দেশ্য তোমাদেরকে বোঝানো, নোট লেখানো নয়।
নোট তো তোমরা টিউশনি থেকে বা তোমরা মোটামুটি বই থেকেও করে নিতে পারবে। একজন টিচার হিসেবে আমার কাজ আমার স্টুডেন্টদের বোঝানো, যাতে করে ওরা কোনোদিন ভুলতে না পারে, এবং পরবর্তীকালে যদি যখন তোমরা পড়বে, আরো হায়ার স্টাডিজ করবে, আরো ভালো বুঝতে পারবে। এটা একটা স্পেশাল পেপার হয় এমএ তে। তো তার আগে তোমরা কিছু তথ্য জানতে চাই, অসুবিধা নেই। আহ অগ্রহার কাকে বলে? শর্ট কোয়েশ্চেন আছে তোমাদের পরীক্ষাতে। অগ্রহার, হোয়াট ইজ অগ্রহারা সিস্টেম, এর উত্তরটা কি? আদি মধ্যযুগে রাজারা কখনো কখনো কোনো ধর্মীয় প্রতিষ্ঠান বা যারা শিক্ষিত মানুষ বলতে কাকে বোঝায়? ব্রাহ্মণ দের জমি দান করতেন, নিষ্কর জমি, ট্যাক্স ফ্রি ল্যান্ড। এই যে প্রসেসটা, এই পুরো সিস্টেমটাকে বলা হচ্ছে অগ্রহার। অগ্রহার শব্দের অর্থ হচ্ছে অগ্রজ থেকে শব্দটা এসেছে, যিনি আগে থাকেন। আচ্ছা, আমাদের সমাজে সব থেকে বেশি যে মানুষটি প্রাধান্য পায়, এখনকার দিনেও পায়, হিন্দু সমাজে ব্রাহ্মণ। একদম 100%। জন্ম থেকে শুরু করে চণ্ডীপাঠ মারা যাওয়া পর্যন্ত ওই ব্রাহ্মণ ছাড়া হবে না। অন্য কোনো ধর্মের মানুষ, হিন্দু সম্প্রদায়ের কায়স্থ বা ক্ষত্রিয় বা বৈশ্য কাউকে বলো তো, এই তো দুর্গাপুজো আসছে, তোমার পাড়ার কোনো কায়স্থকে বলো তো ওই বইটা দেখে দেখে মন্দিরে দুর্গাপুজো দিয়ে দিতে, হাঙ্গামা হয়ে যাবে। কারণ আমাদের শাস্ত্রবিদরা, ব্রাহ্মণরা এমন সিস্টেম বানিয়ে রেখেছেন প্রাচীন ভারত থেকে, যে যতই একজন কায়স্থ বা ব্রাহ্মণ, কায়স্থ বা ক্ষত্রিয় বা বৈশ্য বাড়ির ছেলে বা মেয়ে যতই শিক্ষিত হয়ে যাক, সংস্কৃত যতই ভালো জানুক, তবু তার পুজো করার পারমিশন নেই, ওই শ্রাদ্ধ করার পারমিশন নেই, বিয়ের মন্ত্রটা পড়ার পারমিশন নেই। একমাত্র পড়ার পারমিশন আছে ব্রাহ্মণের। এখন ব্রাহ্মণের ছেলেটি মূর্খ, যে কোনো ক্রমে উচ্চারণ করে করে বই দেখে দেখে মন্ত্র পড়ে। ভাই, এটা হচ্ছে ভ্যালিড, কিন্তু এটা ভ্যালিড, এটা আমাদের সমাজের একটা বাস্তব চিত্র। তো তাহলে উত্তরটা হচ্ছে, আদি মধ্যযুগে রাজারা যদি কোনো ধর্মীয় প্রতিষ্ঠান বলতে কি বোঝায়? বুদ্ধিস্টদের যারা রয়েছেন তারা হচ্ছেন সংঘতে থাকতেন পাহাড়ের ওপরে, তাদের যে গুহা এলাকায় তাদের থাকার জায়গা, সেখানে তাকে জমিদান করতেন। অথবা মন্দিরে তোমরা জানো যে 12 বাড়ি জমি বলে জিনিস হয়। আশা করি অনেকেই গ্রামের রয়েছে, তোমাদের দেখবে মন্দিরগুলো তো গ্রামের মন্দিরগুলো নিশ্চয়ই কোনো না কোনো জমি আছে দেখবে। সেই জমিগুলো কোথা থেকে এসেছে? সেই জমিগুলো তো অগ্রহারা সিস্টেম থেকে এসেছে। কোনো না কোনো কালে সেই জমিগুলো কেউ না কেউ তো এই মন্দিরকে দান করেছে। এই যে জমিগুলো এসেছে, 12 বাড়ি জমি যেটাকে বলা হয়, যে বলাই মন্দিরের সম্পত্তি, কি করে হয়েছে? ওটা কেউ না কেউ দিয়েছে। ওই যে দেওয়ার যে প্রথাটা, সেটা হচ্ছে अग्रहार व्यवस्था। टेम्पल का जो प्रॉपर्टी होता है, वो अगर लैंड हुआ तो उस लैंड टेम्पल ने खुद जाके, कहीं माँ काली या दुर्गा जाके खुद लूट के ले आए क्या, या बाबा शिव जाके ऐसे लेके आए? कोई नहीं लाया। उस जमाने में जो राजा होते थे, उस जमाने में जो वो लैंड लॉर्ड होते थे, उस जमाने में अगर कोई धनवान व्यक्ति हुआ करता था उस वक्त, वो लोग अपने खुशी खुशी से वो टेम्पल्स को ये जमीन दान करते थे कि हम इस जमीन को इस टेम्पल के नाम कर रहे हैं। इसका फायदा क्या है? इसका फायदा तुम लोग समझ पाओगे। एक मंदिर में बहुत सारे काम रहता है। रेनोवेशन का काम रहता है, कंस्ट्रक्शन का काम रहता है, रिकंस्ट्रक्शन का काम रहता है, डेली प्रार्थना के लिए पूजा वगैरह होता है, डेली प्रसाद चढ़ाना पड़ता है, और पुरोहित जो होते हैं उनको भी थोड़ा पैसे वगैरह देना पड़ता है। তাহলে এত কিছু কাজ মন্দিরে যেতে হয়। এই যে পূজা অর্চনা থেকে শুরু করে প্রসাদ বিতরণ, টাকা পয়সাগুলো আসবে কোথা থেকে? এই জমিগুলো থেকে যে শস্য উৎপাদন হয়, সেখান থেকেই তারা
সেখান থেকেই মন্দির পরিচালিত হয়। এখন তো বর্তমানে ওই একটা বক্স রাখা থাকে, সেখানে সবাই জমা করে দিয়ে চলে যায়, যে কি প্রণমী বক্স, সেটা থেকে অনেকটা চলে। কিন্তু আগেকার দিনে যখন জমিদারি সিস্টেম ছিল, আমি আদি মধ্যযুগের কথা বলছি, যেহেতু আমরা আদি মধ্যযুগে পড়াশোনা করছি, সেই সময়তে এই জমিগুলো দ্বারাই মন্দিরগুলো পরিচালিত হতো। অথবা বুদ্ধিস্ট মঙ্ক, বুদ্ধিস্টদের যে সংঘ, পাহাড়ের ওপরে রয়েছে যে সংঘ, তাদের ধরো খাবার দাবার পাবে কোথা থেকে? মঙ্করা যদি কোনো সহৃদয় ব্যক্তি তিনি মনে করেন যে আমার এই ডোনেশনের মাধ্যমে তাদের এ চলবে, বর্তমানে দেখবে মসজিদ, মাদ্রাসা, মুসলিম সম্প্রদায় এইভাবেই তো চলে, ডোনেশন দেয়, পরিচালিত হচ্ছে এইভাবেই। তো এই একই সিস্টেম, যে পদ্ধতির মাধ্যমে জমিদান করা হতো তাকে বলা অগ্রহার ব্যবস্থা। এবার আমরা আসি যে আদি মধ্যযুগে তাহলে ডেফিনেশনটা হয়ে গেল, ল্যান্ড ডোনেশন টু দ্য রিলিজিয়াস ইনস্টিটিউশন, মানে জমি দান করা হচ্ছে কোনো ধর্মীয় প্রতিষ্ঠানকে, এটা হয়ে গেল। আচ্ছা, কিং মেনলি ডোনেট, মানে বেশিরভাগ সময় রাজাই তাই সেই মন্দির, সংঘ এদেরকে দান করেছে। পরবর্তীকালে মেডিয়েভেল পিরিয়ডে তোমরা দেখবে যে বিভিন্ন যারা বড় লোক ছিলেন, বা কখনো কখনো সুলতান, কখনো কখনো মুঘল বাদশারা বিভিন্ন ধরনের মাদ্রাসা, বিভিন্ন ধরনের সুফি, যারা যে সমস্ত সুফিবাদের প্রবর্তকরা ছিলেন, ফলোয়ার্সরা ছিলেন, তাদেরকে জমিদান করেছিলেন। জেনারেল রেসপেক্টেড পারসনস ক্যান গিভ দ্য ডোনেশনস। রাজাই শুধু নয়, আমি তোমাদের প্রথম থেকে বলছি, এই যে অগ্রহারটা দিবেন, রাজা নাও হতে পারেন, কেউ ধনী ব্যক্তি হতে পারে। আচ্ছা, মেন উদ্দেশ্যটা কি? আমি জাস্ট মেন উদ্দেশ্যটা এখনই বলিনি, মেন উদ্দেশ্যটা কি ছিল। যদি রাজা হন, তাহলে তার মেন উদ্দেশ্য হচ্ছে, আমি যে রাজা, আমি ধর্মীয় প্রতিষ্ঠানকে দান করব, ওই ব্রাহ্মণকে দেব, এটা আমার ধর্মে এই যে पुण्य लाभ बोले, जो पर्सनल सेटिस्फेक्शन वगैरह होता है। और राजा जो है वो अपनी जो प्रजा है उनके सामने उनका जो रिप्रेजेंटेशन एज ए किंग, ये वो प्रतिष्ठित करना चाहते थे। और जनगण को ये दिखाना चाहते थे कि देखो राजा कितना धनवान है, राजा कितना दयालु है, सब धर्म के लेके चलते हैं एक साथ। ये कॉन्सेप्ट था, ये पॉलिटिकली मोटिवेटेड, সম্পূর্ণ রূপে রাজনৈতিক দ্বারা প্রভাবিত। আর 2 নাম্বার, দেখো ব্যক্তিগত বিষয় তো থাকে, অনেক মানুষ অনেক টাকা রোজগার করেন, দেখবে অনেক গরিব মানুষকেও দেন, অনেক ধর্মীয় প্রতিষ্ঠানকেও ডোনেশন দিয়ে পাঠায়। রামকৃষ্ণ মিশনকে অনেকে দেন, কয়েকটা মাদ্রাসায় অনেকে দেন, মসজিদ নির্মাণে দেন, মন্দির নির্মাণে দেন। এটা সম্পূর্ণরূপে তার ব্যক্তিগত বিষয়, কত টাকা দেবে সেটাও তার ব্যক্তিগত বিষয়। তো দুটো কারণে এই ডোনেশন হতো। কিন্তু আদি মধ্যযুগের যে পরিস্থিতিটা দাঁড়িয়েছিল, অগ্রহার সিস্টেমের যে পরিস্থিতিটা, সেটাতে গেল, আমি তো গেলাম, এটা কারা কারা দান করছে এটা তোমরা তো জানলে। এখন আদি মধ্যযুগে যে পরিস্থিতিটা দাঁড়ালো, সেটা হচ্ছে বৈশিষ্ট্যগুলো কি এবার আমরা দেখে নিই। এই যে জমি দান করা হলো, ধর্মীয় প্রতিষ্ঠান হোক বা ব্রাহ্মণদের হোক, এখন এই ব্রাহ্মণদের জমিদান শব্দটা অনেক সময় ব্রহ্মদেয় রূপেও, দক্ষিণ ভারতে এটাকে বলা হচ্ছে ব্রহ্মদেয় বিশেষ করে। তাহলে তোমাদের আরেকটা শর্ট কোশ্চেন করতেই পারো যে ব্রহ্মদেয় কাকে বলে। তোমরা উত্তর লিখবে, আদি মধ্যযুগে ব্রাহ্মণদের উদ্দেশ্যে যে জমিদান করা হতো তাকে বলা হতো ব্রহ্মদেয়। এটা কিন্তু মনে রাখবে, আদি মধ্যযুগে ব্রাহ্মণদের উদ্দেশ্যে যে জমিদান করা হতো, ব্রহ্ম যেহেতু ব্রাহ্মণ তাই ওখান থেকে ব্রহ্ম শব্দটা এসেছে। আচ্ছা, এই যে দান করা হলো জমি, আমি তোমাদেরকে ওই যে প্লেটটা দেখাচ্ছিলাম, এই প্লেটটাতে কি লেখা আছে আমাদেরকে স্যার আমাদের পড়ে পড়ে শোনাচ্ছিলেন। এখানে কি লেখা থাকে একটু ভালো করে বলিনি, ভালো করে বুঝতে পারবে। অগ্রহার ব্যবস্থাতে ধরো কোনো ধর্মীয় প্রতিষ্ঠান বা কোনো ব্রাহ্মণকে, আরেকবার বলবেন ব্রহ্মদেয়টা? আচ্ছা আচ্ছা আচ্ছা, লিখো, আদি মধ্যযুগে রাজারা ব্রাহ্মণদের যে জমিদান করতেন তাকে বলা হতো ব্রহ্মদেয়। দ্য ল্যান্ড
donated to the Brahmins by the kings is called Brahmadeya. The land Okay. donated to the Brahmins by the kings. This system is called Brahmadeya. তো এটা শর্ট কোয়েশ্চেন, কিন্তু তোমাদের এক্সামে খুব ইম্পর্টেন্ট। দুটো শর্ট কোয়েশ্চেন বলে দিলাম, একটা অগ্রহার আর একটা হচ্ছে ব্রহ্মদেয়, পরীক্ষাতে থাকবে কিন্তু। এই অগ্রহার ব্যবস্থাটাতে কি দান করা হচ্ছে এবার আমরা দেখে নিই। এই যে জমি, আমি বারবার বলছি জমি, আচ্ছা জমি কোথায় থাকে? গ্রামে থাকে। আমার কথা শুনতে পাচ্ছ তো সবাই? है सर। ओके, ये जो हम लोग लैंड बोल रहे हैं, लैंड कहाँ पर? टाउन में रहता है क्या? क्या वहां पर सिटी पैलेस में बढ़ता है? मैंने वहां पर रहता है क्या? नहीं रहता है, गांव में रहता है। तो इसका मतलब अगर जमीन दे रहे हैं तो इसका मतलब गांव दे रहे हैं। जमीन तो गांव के लिए क्या होता है? उस गांव का उतना जमीन है, यही बोला जाता है। ওই গ্রামের অত পরিমাণ জমি আছে, ওই গ্রামের লোকটার অত বিঘা জমি আছে, এটাই তো আমরা বলি। তাহলে মানেটা দাঁড়ালো যে ব্রহ্মদেয় ব্যবস্থা, নেক্সট যে পয়েন্ট সেটা হচ্ছে যে কি কি বৈশিষ্ট্য ব্রহ্মদেয় ব্যবস্থার মধ্যে দেখা যায়। প্রথম বৈশিষ্ট্য, ব্রহ্মদেয় ব্যবস্থাতে যে জমি দান করা হচ্ছে সেই জমিটা যে গ্রামের, সেই গ্রামটাকেও দান করা হবে। মানে সেই গ্রামের টোটাল অথরিটি মাস্ট বি ট্রান্সফার্ড ইনক্লুডিং ট্যাক্স কালেকশন। রামচরণ শর্মা একটা ব্যাখ্যা আছে, তোমাদের এই পিডিএফ যেটা দিয়েছি সেটাতে দেখবে, ভালো করে পড়বে। সেটা হচ্ছে যে বলছে 10 রকমের রাজার হাতে যতদিন ওই গ্রামটা ছিল ততদিন গ্রামে নিশ্চয়ই অফিসাররা ছিলেন, গ্রাম পঞ্চায়েত শাসন কার্য চালাতেন, গভর্নমেন্টের অফিসাররা এসে ওখান থেকে ট্যাক্স নিয়ে যেতেন, অর্থাৎ ট্যাক্স কালেকশন ব্যবস্থা ছিল। দেখবে আমরা বছরে শেষে পঞ্চায়েত থেকে আমাদেরকে বাড়িতে বাড়িতে একটা করে হলুদ रसीद दिए যায়, येलो कलर का वो टैक्स देना पड़ता है हम लोगों को हर साल। और हम लोग जो गवर्नमेंट एम्प्लॉई है उन लोगों को तो ऐसे ही टैक्स देना पड़ता है, लेकिन जो गांव वाले हैं और जो म्यूनिसिपैलिटी एरिया में रहते हैं they will have to pay the tax, और in lieu of this type of tax we are getting the facilities from our government, whether it is state government or whether it is from central government. All the rupees and all the beneficiaries we are getting in lieu of this tax. इस टैक्स की रिटर्न हम लोगों को तो मिलता है ना, परिसेवा, रास्ता होता है, पानी के पीने के पानी का बंदोबस्त किया जाता है, गवर्नमेंट एम्प्लॉय का सैलरी होता है, बहुत सारे जो तुम लोगों को স্কলারশিপ মিলতা है, বিবেকানন্দ क्या কন্যাশ্রী, তোমরা তো স্কুলেতে সব সাইকেল ওয়াইকেল পেয়েছো। তো এই সমস্ত কোথা থেকে আসছে? কারো মানে বাবার পকেট থেকে দিচ্ছে না তো, সব এই ট্যাক্স থেকে। তাহলে দ্বিতীয় ফিচারটা দেখো, প্রথমটা ফিচার গ্রাম দান করা হতো কারণ গ্রামের আন্ডারে জমি, ফার্স্ট হয়ে গেল। 2 নাম্বার, আচ্ছা গ্রামগুলোকে দান করে দেওয়া হলো, তাহলে কি পরিস্থিতি দাঁড়ালো? ওখানে বলা হচ্ছে যে যদি কোনো রাজা জমি দান করছেন কোনো মন্দির প্রতিষ্ঠানকে বা কোনো বড় ব্রাহ্মণকে, তাহলে ওই গ্রামের সমস্ত দায় দায়িত্ব, গুপ্ত যুগে যেটা হয়েছিল, ধরো গুপ্ত যুগে বড় বড় অফিসারদেরকে তো দিয়ে দেওয়া হয়েছিল জমি। ভারতবর্ষের আদি মধ্যযুগে সামন্ততান্ত্রিক ব্যবস্থাটা পুরো স্ট্রাকচারটা বদলেছে, কখনো কখনো ধর্মীয় প্রতিষ্ঠানের মাধ্যমে, কখনো কখনো অফিসারদের মাধ্যমে। মনে রাখবে বড় বড় অফিসিয়াল পোস্ট গুলো ব্রাহ্মণরাই হোল্ড করতেন রাজাদের সময়কালে। শিক্ষিত মানুষ কারা ছিলেন? শিক্ষিত মানুষ ছিলেন ব্রাহ্মণরা। অফিসার কাদের নিয়োগ করা হতো? শিক্ষিত মানুষদের। তাহলে শিক্ষিত মানুষরাই তো চাকরি করতেন। কারা তারা? ব্রাহ্মণ। এই যে তোমাদের গত ক্লাসে যে ভিডিওটা দেখেছো সামন্ততন্ত্র প্রভুগুলো কারা? মোস্ট অফ দেম আর ব্রাহ্মণস, দে ওয়ার দ্য গভর্নমেন্ট অফিসিয়ালস। এই গভর্নমেন্ট অফিসিয়ালস গুলো ওই গ্রামটার যখন পারমিশন পেয়ে গেল, ধর্মীয় প্রতিষ্ঠান অথবা গ্রাম, সাধারণ অফিসার, দেখো ওই গ্রামের সমস্ত দায় দায়িত্ব ওই লোকটার হাতে চলে গেল। ওখানে রাজা বলে দিয়েছেন, ওই যে তামার পাত্র আমি তোমাদের দেখালাম, ওখানে লেখা আছে যে আজ থেকে অমুক ব্রাহ্মণ
অমুক তার বাবা এই ব্রাহ্মণ, তার দাদুর নাম এই, তিনটে নাম লেখা থাকবে, তার দাদুর নাম, তার বাবার নাম, তার নিজের নাম। আচ্ছা, তিনি এই গুরু গোত্রের, এই প্রবরের, এই বংশের, এই মানুষটিকে রাজা অমরচন্দ্র এত বিঘা জমি দান করলেন। এই বিঘা জমিতে তিনটে পুকুর রয়েছে, এই একটা গ্রাম রয়েছে বা দুটো গ্রাম রয়েছে, এই গ্রামেতে 20টা আম গাছ রয়েছে, 5টা কাঁঠাল গাছ রয়েছে, 20টা নারকেল গাছ রয়েছে। এই সমস্ত প্রপার্টির মালিক হলেন, আচ্ছা 200 কৃষক রয়েছেন, সমস্ত কর্তৃত্বের মালিক হলেন উনি, বা সেই ধর্মীয় প্রতিষ্ঠান, বিশেষ করে উনি, উনি বলতে সেই অফিসিয়ালস, যে ব্রাহ্মণ তাকে দেওয়া হচ্ছে, তাকে সমস্ত দেওয়া হলো। এবং ওখানে লেখা রইল আর একটা লাইন, যে আজ থেকে এই গভর্নমেন্টকে, যেহেতু ব্রাহ্মণকে জমিদান করা হচ্ছে, ব্রাহ্মণদেরকে আমরা সম্মান দিই, রাজাও সম্মান দিতেন, কারণ রাজা, ব্রাহ্মণরা হচ্ছে ব্রহ্মজ্ঞানে জ্ঞানী, যে মানুষটা ব্রহ্মজ্ঞান লাভ করেছেন তিনি হচ্ছেন ব্রাহ্মণ। এটা বাস্তব কথা। আমরা মানে ধরো বুদ্ধিস্ট মঙ্কসদের বিশাল সম্মান করি, মুসলিম মৌলবীদের বিশাল সম্মান করি, সেরকম ভাবে হিন্দু সম্প্রদায় ব্রাহ্মণদের, রাজারা ব্রাহ্মণদের সম্মান করেন, কারণ রাজাদেরকে গাইড করতেন ব্রাহ্মণরা। তাই এই আরেকটা পয়েন্ট নিচে লেখা থাকছে, এই গ্রামে রাজার কোনো প্রকার সেনা যাবে না। সেনাবাহিনী কখন যায়? ঝামেলা হলে যায়। আচ্ছা, পুলিশ যাবে না, কোন সরকার অফিসার ওখানে ট্যাক্স চাইতে যাবে না, ট্যাক্স কালেকশন করার অধিকার যাকে দেওয়া হচ্ছে সে পেয়ে গেল। এখন যে সামন্ত প্রভু, তিনি তো ব্রাহ্মণ, তিনি তার মাঠে ঘাটে বা কোন একটা বুদ্ধিস্ট মঙ্কদেরকে দেওয়া হয়েছে, তারা তো জগৎ থেকে সম্পূর্ণরূপে মুক্তির জন্য বুদ্ধিস্ট মঙ্ক হয়েছেন, তারা তো জমি চাষ করবেন না। কার করবেন? সাধারণ জনগণ চাষ করবেন, কৃষক চাষ করবে সাধারণ। বলছে ট্যাক্স কালেকশন করার অধিকার রাজার কোন অফিসার সেখানে ট্যাক্স কালেকশন করতে যাবে না। ট্যাক্স কালেকশন করবে কে? ট্যাক্স কালেকশন করবে যাকে দিয়ে দেওয়া হচ্ছে তার লোকজন। অর্থাৎ এই লাইনগুলো লিখে দেওয়া হলো। इंटरनल मैटर, कुछ भी इंटरनल मैटर, अगर कुछ भी झगड़ा, कुछ भी मारपीट, कुछ भी हुआ, इन सब चीजों में गवर्नमेंट की ओर से कुछ भी इंटरफेयर नहीं किया जाएगा। मतलब जो भी समस्या होगा वो अपने आप निपटाएंगे वो लोग, क्योंकि ये डोनेशन दिया गया है। আমরা, তোমরাও পড়েছি যে কারক কারক পড়ি না, সম্প্রদান কারক, বলছে একটা ভিখিরিকে ভিক্ষা দিয়ে দেওয়ার পর তাকে ফেরত নেওয়া যায়? যে আমি তোমাকে দিয়েছি ওটা দিয়ে দাও তো আমায়, দেবো না তোমাকে, এটা হয় না। তো সেরকম আমাদের আদি মধ্যযুগে যে জমিগুলোকে, যে এই গ্রামগুলোকে দান করে দেওয়া হয়েছিল, সেই গ্রামগুলো সেই প্রভুরই অধিকার হয়ে গেল। অর্থাৎ রাষ্ট্র, এখানে উদাহরণ একটা দেওয়া আছে, দেখো বাকাটক কিং, বাকাটকদের যে রাজা প্রবর সেন, এই বাকাটক কিং প্রবর সেন অত্যন্ত শক্তিশালী রাজা ছিলেন। বাকাটক কিং প্রবর সেন 1000 গ্রাম দান করেছিলেন ব্রাহ্মণদের। ভাবো, এই যে 1000টা গ্রাম, তাহলে সেই গ্রামের সমস্ত অথরিটি, বলা হতো গ্রামগুলোতে 10 রকমের শাস্তির বিধান ছিল। কোন রকম অপরাধ করলে, যখন রাজার আন্ডারে জমিগুলো ছিল, তখন বলছে যে 10 রকমের দণ্ড প্রদান করা হতো। ধরো কেউ চুরি করেছে, তার শাস্তি হলো 5 দিন ওই মাটিতে জমিতে কাজ করা। আবার ধরো কেউ ছাগল চুরি থেকে শুরু করে কারো হত্যা করে দিয়েছে, হত্যা করা মানে হচ্ছে তাকে সারা জীবন বেকার শ্রম কাটতে হবে ওই জমিদারের বাড়িতে, বা কাউকে হয়তো শাস্তি, মৃত্যুদণ্ড। এই যে পারমিশন, 10 ধরনের যে শাস্তি, গ্রামেতে দেখবে एखनकार दिने पंचायत बसे मीटिंग করে নেয়, म्यूनिसिपैलिटी एरिया, म्यूनिसिपल जो ऑफिसर्स होते हैं वहां पर, जो लोकल काउंसिलर होते हैं, वो वहां पर निपटा देते हैं। कुछ भी अगर प्रॉब्लम्स होता है लोकल लेवल में तो वैसे कर देते हैं। तो এই ধরনের ব্যবস্থা ছিল। এখানে বলা হয়েছে যে বাকাটক রাজা যখন জমিদান করেছিলেন, ওই 1000টা গ্রামের সমস্ত মানে জিনিসপত্র, তার সমস্ত পারমিশন ওই তাকে প্রদান করে দিয়েছিলেন, ওই ব্রাহ্মণকে, অথবা ওই যে অথরিটি যাকে দিয়ে দেওয়া হলো। এখানে বলা হয়েছে যে আমি তোমাদের বললাম নো মিলিটারি অ্যাক্টিভিটি, কোন রকম মিলিটারি যাবে না এখানে। বাংলাতে, আমাদের বাংলাদেশ এলাকায় দামোদরপুর এবং ফরিদপুর, ওখানে দুটো কপার প্লেট পাওয়া গিয়েছে। এই কপার প্লেটে বর্ণনা করা হয়েছে যে পাল রাজাদের সময়কালে এই ধরনের জমিদানের কথা। অর্থাৎ ওখানে স্পষ্ট লেখা রয়েছে যে গভর্নমেন্ট
মানে কোনো অবস্থাতেই হস্তক্ষেপ করবে না। আচ্ছা, শুধু কি ব্রাহ্মণরাই মানে মানে রাজাই কি ডোনেট করতেন? তোমাদের আমি প্রথমেই বলেছি, এখানে লাইনটা লেখা রয়েছে, এখানে একটা মেন ফিচার্স তাহলে এটা কিন্তু, যে সামটাইম রিচ পারসন পারচেজ দ্য ল্যান্ড ফর দ্য ডোনেশন। সামটাইম দ্য রিচ পারসনস পারচেজ দ্য ল্যান্ড ফর দ্য ডোনেশন। এখন ধরো রাজা রাজত্ব করছেন, রাজা রাজত্বে তো অনেকেই ধরো টাকা পয়সা বড় লোক তো থাকতেই পারে। এখন যেমন ধরো গভর্নমেন্ট, সেন্ট্রাল গভর্নমেন্ট হোক বা স্টেট গভর্নমেন্ট হোক, যারা বড় লোক, আমি বলছি রিলায়েন্স, টাটা গ্রুপ বা ইনফোসিস বা উইপ্রো, আরো যে সমস্ত জিন্দাল, আম্বানি আর কি সব রয়েছে, এই যে বিড়লা, আচ্ছা এরা তো ইচ্ছা করলে এদের নিজেদেরও তো ট্রেন, এখন তো প্রাইভেট ট্রেন কিনে নিয়েছেন, এখন প্রাইভেট এদের হেলিকপ্টার রয়েছে, প্রাইভেট জাহাজ রয়েছে। এই যে ব্যাপারগুলো তো ছিল এখনকার দিনে যেমন আছে তখনকার দিনেও ছিল। তারাও জমিদান করতে পারতেন, অর্থাৎ অগ্রহার ব্যাপারটা শুধুমাত্র রাজা করতে পারতেন না, অন্যান্য প্রাইভেট লোকও অগ্রহার দিতে পারবে। আচ্ছা, অক্ষয় নিধি মানে হচ্ছে এই যে পার্মানেন্টলি, আচ্ছা এখানে আরেকটা শর্ট কোশ্চেন লিখে নাই, অক্ষয় নিধি কাকে বলা হয়? অক্ষয় নিধি হচ্ছে সম্পূর্ণরূপে চিরদিনের জন্য দান। হোয়াট ইজ দ্য মিনিং অফ অক্ষয় নিধি? চিরদিনের জন্য সেই জমির যে বৈশিষ্ট্যগুলো, যাকে ডোনেট করা হলো তার নামে লিখে দেওয়া হলো, অর্থাৎ ওই ধরনের কপার প্লেট লিখে দেওয়া হতো এবং তাকে দিয়ে দেওয়া হলো। আমার যে কপার প্লেটটা দেখাচ্ছিলাম ওটা হচ্ছে 8th সেঞ্চুরি মহারাষ্ট্রের কপার প্লেট। ওই সময় তো ডোনেশন গুলো হয়েছে ভারতবর্ষে। এই সময় অক্ষয় নিধি মানে হচ্ছে, অক্ষয় নিধি মিন্স परमानेंटली डोनेटेड लैंड, मतलब ऐसा एक डोनेशन जो अपने सारा जीवन के लिए उनको डोनेट किया जा रहा है। इस ये जो सारा जीवन के लिए जो दान होता है उसको बोला जाता है अक्षय निधि। ওকে, এর কি প্রভাব পড়লো দেখো। এবার আমরা দেখি এই যে অগ্রহার ব্যবস্থাটা হলো তার কি প্রভাব পড়লো। আদি মধ্যযুগের যে বৈশিষ্ট্যটা গড়ে উঠেছিল, যতগুলো বৈশিষ্ট্য আমরা লক্ষ্য করতে পারি, সেটা হচ্ছে যে ট্রান্সফার অফ পলিটিক্যাল পাওয়ার ইনডাইরেক্টলি। আর এস শর্মা বলছেন যে আমাদের মধ্যযুগের মধ্যপ্রদেশের এলাকাতে চান্দোল্য রাজারা যারা ছিলেন, সেই সময় যে চান্দোল্য রাজাদের যে উৎপত্তি, তারা জমিদান করার ফলে এবং তাদের আগে পুরুষরা জমিদান করার ফলে চান্দোল্য রাজাদের উত্থান ঘটেছে, অর্থাৎ তারা ল্যান্ডলর্ডস। অর্থাৎ পলিটিক্যাল পাওয়ারের ট্রান্সফার মানে কি বলতো, আমি বললাম আমি রাজা, কাউকে আমি জমিদান করলাম, আমার পরবর্তীকালে যারা পরবর্তীকালে রাজা হবেন তারা হয়তো শক্তিশালী নয়, কিন্তু ওই যে সামন্তটা যাকে জমিদান করা হচ্ছে ল্যান্ডলর্ড, সে কিন্তু বেঁচে রয়েছে, অথবা তার ছেলে শক্তিশালী তার পাওয়ার রয়েছে, কিন্তু আমার পরবর্তীকালে জেনারেশন সেইভাবে পাওয়ারফুল নেই, তাহলে সে রাজাকে মানবেন না। অর্থাৎ এটা দিকে একটা পাওয়ার কমে গেল, সিস্টেমটা কমে গেল, অথরিটি কমে গেল। কারণ যখন গভর্নমেন্ট অফিসিয়াল জমিদান করা হয়েছে, অগ্রহার করা হয়েছিল, তখন কিন্তু সেটা ব্রাহ্মণকে যেটা দেওয়া হয়েছিল, ব্রাহ্মণ এতদিন রাজাকে সম্মান দিতেন, কিন্তু যখন দেখলো যে রাজা আর সেভাবে নেই, পলিটিক্যাল পাওয়ারটা কিন্তু সে ভোগ করতে লাগলো। আর এটি আদি মধ্যযুগে তো হয়েছিল, সে ওই এলাকায় স্বাধীনতা ঘোষণা করে দিয়েছিল। গভর্নমেন্ট অফিসিয়ালস, ব্রাহ্মণস, তারা স্বাধীনতা ঘোষণা করে দিয়েছে, মানি না। এখানে লেখা রয়েছে যে ওই গ্রামের এলাকায় যদি কোনো খনি হয়, খনি মাইন্স, বিশেষ করে এটা মৌর্য যুগে এটা দেখা গিয়েছিল যে ভারতবর্ষে মৌর্য যুগের যে খনিগুলো পাওয়া গিয়েছিল, সেই খনিগুলোর মালিক ছিলেন সেন্ট্রাল গভর্নমেন্ট। যেমন ধরো এখনকার দিনে আমি বলছি যদি কোথাও বাড়ি করতে গিয়ে পেট্রোল বেরিয়ে যায়, তো সেটা পেট্রোল টোটালটা মালিক কি হবে? ওই সেই লোকটা? কখনই না, মালিক হবেন আমাদের গভর্নমেন্ট। তাহলে সেটাকে নকল করে নেওয়া, ঘিরে নেওয়া হবে এবং সেখান থেকে পেট্রোল উৎপাদন করার ব্যবস্থা করা হবে। অর্থাৎ এই ধরনের সিস্টেম কিন্তু তখনকার দিনেও ছিল। তাই মাইন্স গুলোর অথরিটি কিন্তু বলা হয়েছে মৌর্য যুগে রাষ্ট্র ভোগ করলেও এই আদি মধ্য যুগেতে দেখা গিয়েছে যে ওই যাকে ডোনেট করা হচ্ছে তার ক্ষমতাটা তাকেও দিয়ে দেওয়া হচ্ছে। অর্থাৎ এই একটা নতুন বৈশিষ্ট্য লক্ষ্য করা গেল। এবং এটা আছে যে আদি মধ্য যুগে যেমন, মৌর্য যুগে যেমন রাজারা কৃষকদের জমি চাষ করার জন্য সমস্ত কিছু দান করতেন, কিন্তু এই আদি মধ্য যুগে একটা জিনিস লক্ষ্য করা গেল যে তার যে সামন্ত প্রভু, সে কৃষকদের সমস্ত ফ্যাসিলিটি প্রদান করবেন, এটা লতে লেখা থাকতো। এমন সময় দেখা গেল যে রাজা বসে আছেন দিল্লিতে
বা আমি বলছি পাটনা তো আমাদের তখনকার দিনে রাজধানী ছিল, তো পাটনাতে বসে আছে কোনো একটা, আমি বলছি কলকাতার দিকের কোন একটা সামন্ত প্রভু, সে মানে না ওই নিয়ম কানুন, সে নিজের মতো নিয়ম কানুন চালাচ্ছে, সে ল ব্রেক করেছে। রাজার হাতে সে পারমিশন ছিল কিন্তু তাকে পর পুনরায় শাস্তি দেওয়া, কারণ সে নিয়ম মানেনি। তাকে বলে দেওয়া হয়েছিল যে তুমি তোমার চাষিদেরকে বিনা পয়সাতে হাল দেবে এবং অন্যান্য সমস্ত চাষের উপকরণ দেবে, কারণ মৌর্য যুগে নিয়ম প্রচলিত ছিল। রাজারা এরকম চুক্তি করতেন, দেখা গেল যে তারা মানছেন না, কৃষকদের উপর অত্যাচার করছেন এবং কৃষকদের অনেক কিছু সিস্টেম ক্রস করছেন, তারপরে তখন যে ল যদি ব্রেক করে তাহলে কিন্তু রাজা সেখানে হস্তক্ষেপ করবেন। এবার আসি মেন পারপাস, আমি তোমাদের বলে নিচ্ছি, আরেকবার বলে দিলাম যে এই জমিদান করার উদ্দেশ্য কি ছিল, এই যে অগ্রহার ব্যবস্থা করার উদ্দেশ্যটা কি ছিল। প্রথম উদ্দেশ্য, তখনকার দিনে আমাদের দেশে জঙ্গলে ভর্তি ছিল, গাছপালা বন জঙ্গলে ভর্তি, সেটাকে জমিতে রূপান্তরিত করতে হবে। রাজার পক্ষে একার পক্ষে সম্ভব নয়, রাজা যত ম্যান পাওয়ার বাড়াবেন তত তো জমি পরিষ্কার হবে। ধরো ওই এলাকার কাউকে জমি দিয়ে দিয়েছেন, সে তো চেষ্টা করবে জঙ্গল পরিষ্কার করে ওই এলাকায় জমি চাষবাস করতে, যতটা পরিমাণে সে টাকা পেতে পারে সেটা চেষ্টা করছেন। আর 2 নম্বর হচ্ছে যে ধর্মীয় যে মতাদর্শ সেটা তিনি বোঝানোর চেষ্টা করছেন, অর্থাৎ জনগণের উদ্দেশ্যে সেটা স্প্রেড করার চেষ্টা করছেন এর মাধ্যমে। কারণ তিনি ধর্মীয় প্রতিষ্ঠানকে, আমি রাজা, আমি একটা ব্রাহ্মণকে জমিদান করেছি বা ওই মন্দিরটাকে জমিদান করেছি, তার মানে আমি ওই ধর্মকে বেশি ফলো করি, পছন্দ করি, এটা একটা বার্তা তার মাধ্যমে যাচ্ছে। কিন্তু আর একটা জিনিসের যেটা বড় অভাব, যেটা বড় সমস্যা দেখা গেল আদি মধ্যযুগে ভারতবর্ষে, সেটা হচ্ছে দাস বা সার্ফ। ইংলিশে যেটাকে আমরা সার্ফ বলি, বাংলায় যেটাকে আমরা বলি দাস। এই যে দাস ব্যবস্থার এমার্জেন্স অফ লোয়ার ক্লাস কমিউনিটি, কারণ ব্রাহ্মণ এবং বুদ্ধিস্ট মঙ্ক এদের যাদের জমিদান করা হচ্ছে, দেখো এরা তো চাষবাস করবে না। চাষবাস করবে কারা? গ্রামের সাধারণ মানুষ, যাদের জমি আছে তারা, যাদের জমি নেই তারা বেকার, তারা তো এমনি ডেলি মজুরি হিসেবে কাজ করে, এখনকার দিনেও তাই। বলছি ভারতবর্ষে আদি মধ্যযুগে আলিমেডেবল পিরিয়ডে একটা সম্প্রদায়ের উত্থান ঘটছে যাদের হাতে কিন্তু জমি নেই, যারা কিছুরই মালিক নন, তারা কাজ করেন, ল্যান্ডলেস লেবার। দে ওয়ার কল্ড অ্যাজ দাসা, DASA। In English they are called serf, বাংলায় ভূমিদাস। এই দাস ব্যবস্থাটা, ল্যান্ড লেবার দাস, আদি মধ্যযুগে উত্থান ঘটে গিয়েছিল এই অগ্রহার ব্যবস্থার ফলে। ওকে, তাহলে তোমাদের আজকে যে টপিক আমি পড়ালাম, প্রথমে সংজ্ঞা লিখতে হবে, তারপরে লিখবে কি কি দান করা হতো, তারপরে লিখবে এর বৈশিষ্ট্যগুলো, আর তারপরে হচ্ছে কি প্রভাব, ইফেক্ট, মেন পারপাস, এই যে দিয়ে তোমরা একটা নোট আকারে রেডি করে রাখবে। এক্সামের জন্য খুব দরকার, 10 মার্কে বা 5 মার্কে তোমাদের পড়বে, গ্যারান্টি দিয়ে রাখলাম। আমি নিশ্চিত সামন্ততান্ত্রিক ব্যবস্থা ও অগ্রহার ব্যবস্থার মধ্যে, দুটোর মধ্যে একটা কোশ্চেন পরীক্ষাতে তোমরা পাবে, ফাইনাল পরীক্ষা। ঠিক আছে, এবার আমাকে বলো যে কার কি প্রশ্ন আছে, কিছু যদি জিজ্ঞাসা থাকে জিজ্ঞাসা করতে পারো। স্যার স্যার কে আছো? দাঁড়াও, কে বলছো? স্যার সৌমি। আচ্ছা বলো সৌমি, বলো। স্যার বলছি বড় প্রশ্নটা কি হবে? আচ্ছা, বড় প্রশ্ন হচ্ছে অগ্রহার ব্যবস্থা কাকে বলে, অগ্রহার ব্যবস্থার মূল বৈশিষ্ট্যগুলি বর্ণনা করো। What is Agrahara system? Describe the main features of Agrahara system. এই সবাই খাতা পেন বার করে লিখে নাও, কিন্তু আমি যা ভিডিও দিয়েছি, ভিডিও দেব, আর যে ক্লাসে বলে দেবো এইগুলোই সাজেশন, আলাদা করে সাজেশন কিছু দেওয়া হবে না কিন্তু, বলে দিলাম। এগুলো টপিক ধরে ধরে তো পড়াচ্ছি, ওইগুলোই সাজেশন হিসেবে করবে। আর কোশ্চেন এদিক ওদিক ঘুরিয়ে আসে, কিন্তু চেষ্টা করবে বোঝা। অনেক সময় চাকরি পরীক্ষা প্রশ্ন আসে তো, আর এই পেপারটা, এই সেকশনটা একটু জটিল, তোমাদের যে পেপারটা CC5 একটু জটিল, কারণ এটা তোমরা স্কুল লেভেল অতটা ডিটেলসে পড়োনি। ইন্ডিয়ান হিস্ট্রি পড়েছো, অশোক, সমুদ্রগুপ্ত এইসব পড়েছো, কিন্তু এত এই পার্টটা তোমরা পড়ো। তাহলে কোয়েশ্চেন, আজকের কোয়েশ্চেনটা বুঝতে পারলে, আজকের কোয়েশ্চেনটা হচ্ছে
অগ্রহার ব্যবস্থা কাকে বলে? অগ্রহার ব্যবস্থার মূল বৈশিষ্ট্যগুলি বর্ণনা করো। 5 অথবা 10, মেনলি 10 নম্বরে আসে। What is Agrahara system? Describe the main features of Agrahara system. আর 3টে না 4টে শর্ট কোশ্চেন বলে দিলাম তোমাদের। একটা তো বললাম অগ্রহারা কাকে বলে, ব্রহ্মদেয় কাকে বলে, অক্ষয় নিবি কাকে বলে, এগুলো করবে। দাস, দাস বলতে কি বোঝায়? দাস, হোয়াট ইজ দাসা? আর কিছু আছে কারোর? জিজ্ঞাসা করতে পারো। স্যার সামন্ত ব্যবস্থার কোশ্চেনটা আরেকবার বলুন। ও সামন্ত, আচ্ছা সামন্ত ব্যবস্থার বৈশিষ্ট্য। আচ্ছা, সামন্ততন্ত্র নিয়ে প্রশ্নটা লেখো। সামন্ততন্ত্র, সরি, সামন্ততান্ত্রিক ব্যবস্থা নিয়ে আদি মধ্যযুগে যে বিতর্কটি রয়েছে সেটির বর্ণনা করো। সামন্ততান্ত্রিক ব্যবস্থা নিয়ে আদি মধ্যযুগে যে বিতর্কটি রয়েছে সেটি আলোচনা করো। अच्छा, तुम लोग Thank you, निशा, sir. जो भी इंग्लिश वाले हो वो भी लिख लो। इंग्लिश वाले तो हो ना यहाँ पर? Yes, sir. अच्छा, तुम लोग Yes, लिख sir. लो। तुम लोग वो वाला क्वेश्चन लिख लिए ना, अग्रहार वाला? Yes, sir. हाँ, Yes, sir. ये वाला फ्यूडलिज्म वाला लिख लो। व्हाट इज फ्यूडलिज्म? व्हाट इज फ्यूडलिज्म? describe the debate, describe the debate on feudalism in early medieval India. Describe the debate of feudalism in early medieval India. ये जो पूर्व मध्यकालीन जो भारतवर्ष में फ्यूडलिज्म था कि नहीं था, इसके ऊपर जो डिबेट है उसको तुम लोगों को लिखना है। ठीक है? ওকে, আর কিছু? এইটার পিডিএফ তোমাদের আমি দিয়ে, আচ্ছা একটা কপি দিয়ে রেখেছি, সামন্ততন্ত্রের আরেকটা পিডিএফ আমি দিয়ে দেবো। যারা মোটামুটি একটু পড়াশোনা করে রাখবে, তোমাদের ব্যাচটা অনেক ভালো আমার মনে হয়, একটু সিরিয়াস, যদিও তোমাদের আমরা কলেজে পাইনি। তো এটা ভীষণ ভীষণ আমার মনে হচ্ছে একটু সিরিয়াস তোমরা। তো সবাই সবার চেষ্টা করো যতটা পারবে ক্লাস করার। আমি ফোর্স করছি না, কারণ তোমাদের অনেকেরই মোবাইলের সমস্যা আছে, অনেকে আরো অন্যান্য সমস্যাও আছে। তাই এমন নয় যে ক্লাস করতে পারলাম না বলে স্যার ম্যাডামরা ভীষণ বকবেন, এমনটা নয়। চেষ্টা করবে। আর তোমাদের ওই যে গুগল লিঙ্ক দিয়ে যে ক্লাস করার ব্যবস্থা হয়েছে, এখন আপাতত নর্মাল ক্লাস হবে 1-2 দিন, ওটা সামনের সপ্তাহ থেকে বলেছি করার জন্য। আর যদি তোমাদের খুব সমস্যা হয়, কিছু অসুবিধা নেই। দেখো, মেন উদ্দেশ্য তোমাদেরকে পড়ানো, তোমাদেরকে বোঝানো, যার জন্য আমি গতানুগতিক ধারাতে বিশ্বাসই করিনি। তোমরা গত 2টো সেমিস্টার ধরে দেখতেও পাচ্ছ, অন্যান্য ম্যাডামদের মতো আমি তো করছি না। কারণ তোমরা গতানুগতিক, আমি চাই আমাদের ডিপার্টমেন্টে অন্য ভাবে হোক। কখনো কখনো ভিডিও দিয়ে দিই তোমাদের, এখন মাঝে ক্লাসও করি, কখনো এক্সাম নিতে হবে, কখনো বড় প্রশ্নেরও পরীক্ষা নেবো। একটা প্রশ্ন ধরো দিয়ে দিলাম তোমাদের, পরের সপ্তাহে তোমাদের একটা ছোট প্রশ্ন লিখতে দেবো 5 নম্বরে, কোন একটা টপিক বলে দিলাম, তো তোমরা ওটা লিখে আমাকে আমাদের কলেজের ইমেল আইডি দিয়ে দেবো তোমাদের, এরপর বড় প্রশ্নটার জন্য ইমেলে পাঠিয়ে দেবো। তো এরকম ভাবে চলবে আর, ঠিক আছে? মেন উদ্দেশ্য তোমাদের বোঝা। ঠিক আছে, চলো তাহলে আজকের মতো এখানেই ক্লাস শেষ করলাম। Thank you, Thank you, sir. sir. Thank you, sir. Thank you, sir. চলো, বাই। Thank you, sir. ওয়েলকাম।